শুভ সন্ধ্যা। আমরা আজকে উপস্থিত হয়েছি দিনাজপুরের স্থানীয় কিছু সাংবাদিকবৃন্দ। আমার ডানে রয়েছে প্রথমে এমদাদুল হক মিলন, দৈনিক কালের কণ্ঠ জেলা প্রতিনিধি। সাথে আছে দিন বদলের সংবাদ পত্রিকার সম্পাদক রেজাউল করিম। এপাশে আছেন লিটন হোসেন আকাশ, মুসলিম টাইমস ও দৈনিক দি নেশন পত্রিকার প্রতিনিধি তোফায়েল হোসেন জুয়েল ভাই, তোফায়েল আহমেদ জুয়েল ভাই ও আমি তনুজা শারমিন তনু, জিটিভি দিনাজপুর। আমরা এখন কথা বলবো এমদাদুল হক মিলন ভাইয়ের সাথে। এমদাদুল হক মিলন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? ধন্যবাদ তনুজা শারমিন তনু, আপনার উপস্থাপনায় আজকে আমরা মিলিত হয়েছি সমসাময়িক সান্ধ্যকালীন আড্ডায়। আমরা কিছুক্ষণ আগে পরিচিত হলাম, আপনি সকলের সঙ্গে পরিচয় করে দিলেন। দিনাজপুরে এই সমসাময়িক সাংবাদিকদের যে সমসাময়িক আড্ডা, একসময় এটি খুব দিনাজপুরে প্রসিদ্ধ ছিল। বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন স্থানে বা ক্লাবে, বিভিন্ন সংগঠনে এই আড্ডাগুলো হতো। সাংবাদিকরা দিন শেষে একটি আড্ডায় মিলিত হতো। দেখা যাচ্ছে সকালবেলা সবাই এসে এক জায়গায় মিলিত হতো, আবার বাড়ি ফেরার আগে একবার মিলিত হতো, আবার দেখা যাচ্ছে যে কাজ শেষ করে রাতে ফেরার আগে একবার চায়ের আড্ডায় মিলিত হতো। এবং দেশের চলমান অবস্থা, সমসাময়িক অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। আমরা লক্ষ্য করে দেখছি যে দিন দিন এই বিষয়গুলো সাংবাদিকদের মাঝ থেকে কেন জানি হারিয়ে যাচ্ছে। সাংবাদিক বন্ধুরা একত্রিত হতে পারছে না, এক জায়গায় বসে আড্ডা দিতে পারছে না, তারা জ্ঞান বিনিময় করতে পারছে না, তারা আপনার নিউজ নিয়ে আলোচনা করতে পারছে না। একটি নিউজ বিভিন্ন আঙ্গিকে হতে পারে। আমরা এই আলোচনার মাধ্যমে এই তথ্যগুলো মানুষকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারতাম না। কিন্তু এখন দেখা যায় পত্রিকাগুলো হয়তো সাধারণত লোকাল, যদি আমরা স্থানীয় কাগজগুলোর কথা বলি, তাহলে একই ধরনের নিউজ দেখা যায় যে সব পত্রিকা উপস্থাপন হয়েছে, একজনের করা নিউজ সবাই আমরা পরিবেশন করছি। কিন্তু আগে দেখা যেত যে আড্ডার মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতো এবং এক একজনের একটা শিরোনাম, সুন্দর সুন্দর শিরোনাম তৈরি করত। এই জায়গাগুলো থেকে আমরা সরে এসেছি। এরপরও আরও একটি বিষয় হতো, সেটি হলো যে সারাদিনে রাজনৈতিক কর্মকাণ্ড কী হলো, সারা বিশ্বে কী ঘটলো এবং চলমান ঘটনা কী আছে, এগুলো নিয়ে রাতের বেলা সুন্দর আলোচনা হতো এবং সাংবাদিক বন্ধুদের মধ্যে জ্ঞানের চর্চা হতো। আমরা এই জ্ঞানের চর্চাগুলোর জায়গা থেকে একেবারেই সরে এসেছি। তো আজকে আমরা আসলে এই আড্ডাটি যে মিলিত হয়েছি, এটি আসলে একটি উদ্যোগ নেওয়া হয় যে এই কারণেই আমরা চাই যে সাংবাদিক বন্ধুরা ঠিক আগের মতো আড্ডায় মিলিত হোক, জ্ঞানের বিনিময় করুক, নিউজের চর্চা করুক, সমসাময়িক ঘটনাগুলো জানুক, বিশ্ব রাজনীতি জানুক, বাংলাদেশের প্রেক্ষাপট বুঝুক, সব কিছু বিষয় মিলে আলোচনা করুক, যাতে করে সাংবাদিকরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আগামী দিনে ভালো কিছু জাতিকে উপহার দিতে পারে। এবং দিনাজপুরে, বিশেষ করে আমরা দিনাজপুর জেলার মানুষ যেহেতু, আমরা চাবো দিনাজপুরের সাংবাদিকরা ভালো ভালো সংবাদ পরিবেশন করুক, দিনাজপুরকে প্রেজেন্ট করুক, দিনাজপুরকে বাংলাদেশের কথা বিশ্বে তুলে ধরুক। বিভিন্ন আমাদের এই জেলার মানুষ বিভিন্ন দেশ বিদেশে আছে, তারা বিশ্বের পরিস্থিতি আছে, তারা আমাদেরকে দেখুক, আমাদেরকে চর্চা করুক, আমাদের জেলা সম্বন্ধে জানুক। আমরা এটি চাই। আমরা পাশাপাশি আরও একটি জিনিস হলো, সেটা হলো যে একটা সময় আমরা দেখতাম যে আমাদের সাহিত্য নিয়ে আলোচনা হতো, আমাদের গুণী ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা হতো। যেমন আজকে আমরা একজন সজ্জন ব্যক্তি, নাট্য ব্যক্তিত্ব কাজী বরানুদ্দিন সাহেব, সর্বজন শ্রদ্ধ ব্যক্তি, তাকে আমরা হারিয়েছি। তিনি আমাদের মাঝ থেকে আজকে বিদায় নিয়েছেন। তার আসলে এখানে যদি তার সমসাময়িক কেউ থাকতো, হয়তো তার জীবনী সম্বন্ধে আমরা জানতে পারতাম। কিন্তু আজকে আমরা সেই সুযোগগুলো থেকে বঞ্চিত হয়েছি। আমি কাজী বরানুদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এটিও আজকে আমাদের সকলের কামনা। তো যাই হোক, আমি আলোচনা করলাম। এরপরে হয়তো আমার সাথে যে বন্ধুরা রয়েছেন, আমি আমাদের যিনি আজকের এই অনুষ্ঠান উপস্থাপন করছেন তাকে বলবো যে আপনি আরও একজন বক্তাকে কিছু বলুন, তারপরে আমরা আরও কিছু বলবো। ধন্যবাদ মিলন ভাই আপনাকে।
অনেক ভালো ভালো বিষয়ে আলোচনা করেছেন। উনি পুরাতন স্মৃতিগুলো রোমাঞ্চন করেছেন। উনি জানিয়েছেন যে আগে সাংবাদিকরা এক জায়গায় একত্রিত হতো, মানে আগে আমরা কি সুন্দর সময় কাটাতাম, বিষয়গুলো এরকমই দাঁড়িয়েছে। ঠিকই বলেছেন, আগে আমরা খেলাধুলা করছি মাঠে গিয়ে, সন্ধ্যার যখন ইলেকট্রিসিটি চলে যেত পাড়ার সমস্ত বাচ্চারা আমরা একত্রিত করতাম, হই হুল্লোড় করতাম। যখন ইলেকট্রিসিটি ফিরে আসতো আমরা সবাই চিৎকার দিয়ে আনন্দ প্রকাশ করি, আমরা নিজ নিজ বাসায় যেতাম, পড়ার টেবিলে চলে যেতাম। সেই দিনগুলো আমরা অনেক মিস করি। তো উনি জানিয়েছেন আমাদেরকে যে দিনাজপুরে যে সাংবাদিকরা আগে ছিল বা আছেন, তারা সাহিত্য চর্চা করতো, সংবাদ নিয়ে চর্চা করতো, তাতে হতো কি নতুন নতুন সংবাদের উৎপত্তি হতো। আমরা সেই জায়গাগুলো থেকে সরে আসছি। তো আমরা চেষ্টা করব এরকম বৈঠকের আয়োজন করতে এবং সেই পরিবেশটা আবার ফিরিয়ে আনতে। ধন্যবাদ মিলন ভাই আপনাকে আবারও। আমি এবার জানতে চাচ্ছিলাম তোফায়েল আহমেদ জুয়েল ভাইয়ের কাছে। জুয়েল ভাই এখন এই যে সমসাময়িক ফেসবুক, প্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ এগুলো দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে যে রাসেল ভাইপার নিয়ে সবাই খুব উদ্বিগ্ন। আই এম অলসো দিস, কারণ হচ্ছে আমার এটাতে একটা ফোবিয়া আছে। তো আমি ওই যে ফেসবুকে সবাই যখন ছবি দিচ্ছে সাপের, আমি একটু ভয় পাচ্ছি। তো এই যে বিষয়টা এভাবে প্রকাশ করা, বাচ্চারাও তো আছে, অনেক বাচ্চারাও ফেসবুক চালায় বা আমার মতো এরকম মানে স্নেক ফোবিয়া অনেকেরই আছে। তো তারা যে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি তো ভাবতেছি যে বাবা এই ফেসবুকে ঢুকবো না, ঢুকলেই তো আমি দেখতে পাবো যে কিলবিল করছে। এই পরিস্থিতিগুলো নিয়ে আপনি একটু আমাদের সাথে আলোচনা করেন এবং বলেন না, জানান, আমরা আপনার কাছে জানতে চাইছি। খুব ভালো একটা প্রসঙ্গ। বর্তমান আমাদের দেশে এই ধরনের একটা প্রসঙ্গ এখন হাইলাইট হয়ে আছে। আমরা ফেসবুকে বা টিভিতে বা মোবাইলে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি যে রাসেল ভাইপার সাপ, এটা একটা বিষাক্ত সাপ, এটা আমরা জানি, সবাই জানি। কিন্তু এই সময় আজকে 50 বছর 52 বছর 50 বছর আগে এই সাপটা বাংলাদেশে প্রচুর ছিল। মাঝখানে এটা হারাই গেছে, বিলুপ্ত করতেছিল। আবার যে কোনো কারণে হোক, বন্যার কারণে হোক বা পার্শ্ববর্তী দেশে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, আমাদের দেশে এটা হচ্ছে। আসলে আমরা যেভাবে ফেসবুকে বা ইউটিউবে বা টেলিভিশনে আমরা যে রাসেল ভাইপারকে নিয়ে ফেলে সংবাদ দিতেছিলাম, তেমন কিছু বিষয় না রাসেল ভাইপার। রাসেল ভাইপার তেমন কোনো বিষাক্ত কোনো সাপ না, শুধু সতর্কতার প্রয়োজন আছে। আমরা আসলে ডিজিটাল হয়ে গেছি, অতিরিক্ত ডিজিটাল হয়ে গেছি। এখন সব কিছুই আমাদের কাছে খুব মারাত্মক কিছু মনে হয়, ছোটো কিছু জিনিসটাকে খুব মারাত্মক মনে হয়। এমন একটা থাপ্পড় যদি আমরা কাউকে মারি, ওইটা এখন বিশাল কিছু, যেভাবে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। মানে এত ডিজিটাল হয়ে গেছে। রাসেল ভাইপার এইরকম হবে। আমরা শুধু রাসেল ভাইপার না, আমাদের মাঝে একটা আতঙ্ক আছে, ডাড়াই সাপ। এই ডাড়াই সাপ সম্বন্ধে আমরা যে এখানে 5 জন আছি, আর 5 জনই জানি যে ডাড়াই সাপ খুব মারাত্মক সাপ, বিষাক্ত সাপ। এবং আমরা আমাদের সন্তানদেরকে সবসময় দূরে থাকি। ডাড়াই সাপ গরুর দুধ খায়, ডাড়াই সাপ ডিম খায়, এই ধরনের একটা আমাদের ভ্রান্ত ধারণা দীর্ঘদিন থেকে আছে। এই রাসেল ভাইপার যে বর্তমান যে পরিস্থিতি, রাসেল ভাইপার নিয়ে যেটা আলোচনা হচ্ছে, এর পাশাপাশি কিন্তু এখন অনেক বিশেষজ্ঞরা, সর্ব বিশেষজ্ঞরা কিন্তু এখন প্রকাশ করছে যে রাসেল ভাইপারটা তেমন বিষাক্ত কিছু না, শুধু সচেতনের ব্যাপার আছে। আমরা সচেতন না, যার কারণে আমাদের কিছু মনে হচ্ছে। তো ওই অ্যান্টিভেনম দেওয়া যায়, দিয়ে আমরা বাঁচতে পারি। কারণ আমাদেরকে 72 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। যদি কোনো রাসেল ভাইপার দর্শন করে, তাহলে আমাদেরকে 72 ঘন্টা আমাদের হাতে টাইম আছে যে আমরা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা সেটা জানি না। কেউ যাবো ওদের কাছে, কেউ হয়তো মানে ডাক্তারের কাছে যাব, সঠিক সময়টা বলবো না। যদি 100 মিনিট টাইম দেওয়া আছে, রাসেল ভাইপার যদি কাউকে দর্শন করে, তাহলে 100 মিনিটের মধ্যে সে যদি ডাক্তারখানা যায়, তার হেভি কোনো প্রবলেম হবে না। সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত একটা যদি সুন্দরভাবে থাকে, সে ট্রিটমেন্টের ভিতরে থাকে, সে সুস্থ ট্রিটমেন্টের যদি না নিতে পারে সময় মতো, তাহলে তাহলে বেকার করবে। কিন্তু আসলে রাসেল ভাইপার কেন, বোমা সাপ, অন্যান্য সাপও যদি বিশুদ্ধ সাপ আমাদের একই অবস্থা হবে যদি আমরা সময় মতো না নিই। আচ্ছা, ডাড়াই সাপের বিষয়টা বলতেছিলাম যে আমরা ডাড়াই সাপটা বলি এটা বিষাক্ত। আসলে ডাড়াই সাপ হচ্ছে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, আমরা কেউ জানি এই সাপটা দেখতে আমরা সবাই মানি। কেন, ডাড়াই সাপ যেই জায়গায় থাকবে তার আশেপাশে 3 কিলোমিটার কোনো ইঁদুর থাকে না জমি বাড়িতে, এবং ডাড়াই সাপের মূল খাদ্য হচ্ছে ইঁদুর। কিন্তু আমরা এই সাপটাকে ভয় করে মারি ফেলি। কিন্তু এটা প্রকৃতির জন্য কত উপকারী, কৃষকদের জন্য কত উপকারী, আমার জন্য কত উপকারী আমরা কিন্তু জানি না। আমরা ওই যে
মানে চুকে বাঙালি আমাদের কথাটা আছে, আমরা তো চুকে বাঙালি বরাবরই আমরা চুকে বাঙালি যেমন বিষয়ে আমরা প্রথমে একটা উচ্চ বললে সেটাই। কয়েকদিন আগে আপনারা একটা ইউটিউবে ফেসবুকে লক্ষ্য করছেন গাছ কথা বলে, ঠিক আছে? এই যে ইউটিউব আর ফেসবুকে দেখে লাস্ট টাইমে বিভিন্ন মিডিয়ার লোক ওখানে যায়, দেখলো যে গাছ কথা বলে না, গাছটাকে কাটা হয়েছে, কালকে সেই পশু গাছটাকে কাটানো হয়েছে। আমার হচ্ছে গাছ যদি মেয়ের উঠে কথা বলে থাকে তাহলে এখন এত লোকের মাঝে একবার কথা বললো না কেন? এইটা নিয়ে দীর্ঘ প্রায় 5 দিন থেকে গোটা বাংলাদেশে ভাইরাল এই গাছ কাটা, মানে গাছ কথা বলে। আসলে আমরা প্রকৃত জায়গা না যাই, আমরা যখন কিছু শুনি তখন ওইটাকে নিয়ে আমরা ভাইরাল হই। আসলে আমরা ওইটা যাচাই করতে চাই না, আমরা ওইটার পরিপ্রেক্ষিতে যে আমরা কিছু বলবো বা বোঝানোর চেষ্টা করবো আমরা কিন্তু করি না। আমরা যেটা শুনছি আমরা কিন্তু আরেকজনকে ওইভাবে বলি, কিন্তু আমরা আসলে ওইটার ভিতরে প্রকৃতভাবে ঢুকি না যে আসলে গাছের ভাইবার সাপ যে এত বিষাক্ত, এত মারাত্মক, আমরা কি কখনো যাচাই করছি? আমরা নিজে গেছি, আমরা ম্যাক্সিমাম বলে বন বিভাগ বলে, বন বিভাগের কি গাছের ভাইবার বিষাক্ত কিনা, এটা যদি মৎস্য বা প্রাণী সম্পদে যেতাম তাহলে হয়তো আমরা জানতে পারতাম যে এই সাপটা কী ধরনের। কিন্তু আমাদের ম্যাক্সিমামে আমি দেখি ফেসবুকে বন বিভাগের মুখ্য কর্মকর্তা বলছেন, কর্মকর্তা বলছেন। বন বিভাগ কী বলবে? বন বিভাগ সাপের বিষয়ে কী বলবে? প্রাণী সম্পদ বলবে। তাহলে প্রাণী সম্পদের কাছে কয়জন আমরা জানছি যে এই সাপটা কতটুকু মারাত্মক? আসলে আমাদেরকে বিষয়টা আমরা ওই যে আমাদের এমদাদ ভাই বললো যে আমরা আলোচনা করি না, আলোচনা করলেই কিন্তু আমরা জানি। আমি একটু জানি, আপনি একটু জানেন, একজন ভাই জানেন, আমাদের রেজাল করিম ভাই জানেন, আমাদের আকাশ ভাই জানেন, সে একটু একটু করে সবাই কিন্তু কম বেশি জানি। আমি যে পারপাসটা জানি, আমি যদি আপনার সঙ্গে আলোচনা করি আপনি আরেকটা বিষয় জানতে পারেন ওই পারপাসে নিয়ে, তাহলে আপনার কাছে আমি একটু জানতে পারলাম, আমার কাছে একটু জানতে পারেন। এই যে বিষয়টা, এই বিষয়টা থেকে আমরা এখন অনেক দূরে, আমরা এতই ডিজিটাল হয়ে গেছি যে এখন আমরা মোবাইলেই সব কিছু চিন্তা ভাবনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই। উনি দাঁড়ের সাপ সম্পর্কে বলে আমি দেখেছি নিউজ করতে গিয়ে একটা পাম বাগানে 2টি দাঁড়ের সাপ, সে বলে যে এগুলো আমার পোষা সাপ। তো আমি প্রথমে দেখি যে আমার স্নেক ফোবিয়া আছে, খুব ভয় পেয়েছিলাম। ওই বড় ভাই বললেন আসলে ওরা কিছুই করবে না, ওরা আমার এই বাগানে থাকে। এভাবে উনি কৃষিবিদ একজন এবং মডার্ন কৃষক। তো সে নিশ্চয়ই আর্মি ডিপার্টমেন্টে ছিলেন, রিটায়ার করার পরে পাম বাগান করছেন। তো সেই ভদ্রলোক নিশ্চয়ই জানেন এই সম্পর্কে, সেজন্যই উনি ওই সাপগুলো কাউকে মারতে দেন না এবং বলে আপা কিছু করবে না, ওরা আমার পোষা সাপ। তো এই হচ্ছে বিষয় আমরা শুনতে পারলাম জুয়েল ভাইয়ের কাছ থেকে। বর্তমানে সমসাময়িক বিষয়গুলো যেটা রাসেল ভাইপার নিয়ে আমরা অনেক আতঙ্কিত। উনি বলেছেন যে জানবার জন্যে আসলে আমাদেরকে যেতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরে। খুব ভালো কথা বলেছেন। তো আমরা এইভাবে আলোচনা করলে আসলে আস্তে আস্তে জানতে পারবো বিষয়গুলো। আমি এখন জানতে চাইছি আর কি যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা, আমি এই বিষয়গুলো নিয়ে আবার জানতে চাইছি যে এই যে সাংবাদিক বান্ধব আমরা নই, আমরা একজন সাংবাদিক আরেকজন সাংবাদিকের সাথে এই যে আড্ডা মারি না, আমরা দূরে দূরে সরে যাচ্ছি। আমাদের যারা অগ্রজ ছিলেন, যারা আমাদের অভিভাবক ছিলেন, সাংবাদিক অভিভাবক, তারা আমাদের সাথে বসছেন না, কথা বলছেন না, তাদের কাছ থেকে আমরা শিক্ষাগুলো পাচ্ছি না, বঞ্চিত হয়ে যাচ্ছি। যার জন্য আমরা যারা শিক্ষানবিশ সাংবাদিক আছি, আসবো এই পেশায় বা যারা আমরা কাজ করছি এই পেশায়, তারা আমরা কিন্তু ওই অভিভাবকদের কাছ থেকে যে শিক্ষাটা আমাদের গ্রহণ করা উচিত, আমরা যেটা দেখে শিখবো, জানবো এবং আমাদের ব্যাপক আলোচনা হবে, সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে আমি আর কি রেজাউল ভাইয়ের কাছে কিছু জানতে চাইছিলাম। রেজাউল ভাই, আপনি এই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করলে ভালো হয় আমাদের জন্য। ধন্যবাদ পূজা শারমিনকে। আজকের সমমনা সাংবাদিকের সন্ধ্যাকালীন আড্ডায় আর উপস্থিত আছেন আমার বন্ধুবর্গ এমদাদুল হক মিলন, টফাল আহমেদ জুয়েল, লিটন হোসেন আকাশ, সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা। আসলে আমাদের এই জিনিসটা অনেক গ্যাপ পড়ে গেছে। আমি যখন সাংবাদিকতায় এখানে অংশগ্রহণ করি, সাংবাদিকতায় যখন আসি, তখন একটা সাংবাদিকতার একটা যে আনন্দ, একটা উৎসব, সেটা অনেক একটা মজার ছিল। কিন্তু এখন সেই মজারটা নেই। এখন সাংবাদিকতা একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আমি মনে করি যে আমি একজন সম্পাদক, আমি অনেক কিছু হয়ে গেছে। আমি একটা ঢাকার পত্রিকায় কাজ করি, বা আমি একটা পত্রিকার স্টাফ রিপোর্টার, চিফ রিপোর্টার, আমরা অনেক কিছু। আসলে এটা এক সময় সাংবাদিকতার এই পেশাটা ছিল না। আমি যেরকম দেখছি বাড়ি ভাই, আমাদের শ্রদ্ধেয় বাড়ি ভাই যিনি মারা গেছেন, হাসনাত ভাই, বকুল ভাই,
তারপরে হচ্ছে আমাদের কি নামটা ভুলে যাচ্ছি, স্বাধীন ভাই সাথী ভাই, মনির ভাই, হ্যাঁ গফুর ভাই, গফুর ভাই। আমরা একটা গফুর সময় ভাই। হচ্ছে বলবো যে আমরা সাংবাদিকতার পেশায় যখন কোনো নিউজ সংগ্রহ করতাম বা কোনো কিছু করতাম, তো তারা বলতো আর কি সাংবাদিকতায় তারা অনেক কিছু বিষয় হচ্ছে অর্জন করতো। এবং এক সময় আর কি যেরকম চিত্তদাস ছিল এক সময়, তিনি সাংবাদিকদের সঙ্গে মনে করেন একটা সহযোগিতা পোষণ করতো আর কি, একটা নিউজের ক্ষেত্রে বা একসঙ্গে বসে আমরা একটা ডিসকাস করি যে কি জিনিসটা কীভাবে হবে বা কী ধরনের আলোচনা হবে, এটা আমার দেখা। কিন্তু আজকে সেই জায়গাটা থেকে এক একজনে মানে এক এক পন্থায় আমরা দূরে সরে চলে গেছে, মানে একজন আরেকজনের সঙ্গে যে একটা সম্পৃক্ততা বোধ করবো, একটা নিউজ নিয়ে একটা সন্দেহ মানে আলোচনা করবো, সেই জায়গাটা থেকে আমরা এখন অনেক পিছিয়ে আছি। আমরা একজন আরেকজনকে মূল্যায়ন করতে চাই না, যে আসলে একজনের সঙ্গে যদি সে নবীন, তাকে যদি আমি আমার কাছে টানে নিয়ে একটা নিউজ সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে তার কাছ থেকেও সে কি তথ্য সংগ্রহ করলো, এবং আমি যে প্রবীণ বা আমি যে সিনিয়র বা সে যে সিনিয়র, তাহলে এই যে একটা বিষয় বসে একটা আলোচনা করলে সেখান থেকে একটা সুন্দর উত্তর পাওয়া যায়। যেরকম আমরা একটা সুন্দর উত্তর পেয়েছিলাম, ইদ্রিস ভাই ছিল, তিনিও মারা গেছেন, হিরু ভাই ছিল, একটা বসে একটা জায়গায় চা আড্ডা চলতো সন্ধ্যাকালীন সময়, একটা দাঁড়ায় হোক বসে হোক আমরা বসে কথাবার্তা বলবো বা কোনো অফিসের টেবিলে বসে। এখন সেই অফিসের টেবিল নাই, যার কারণে আছে সাংবাদিকতার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। অফিসের টেবিল আছে, চেয়ার আছে, কিন্তু সাংবাদিকরা অফিসে বসে না। একজন সাংবাদিক একটা নিউজ তৈরি করলো, আজকে কপি তৈরি হয়ে গেল, যার কারণে আরেকজন সাংবাদিকের জন্য মানে জ্ঞান অর্জনের কোনো চর্চাই থাকতেছে না। সেখান থেকে একজন বসে নিউজ করলো, বলছে ভাই তুই কি নিউজটা করছিস একটু আমার মেলে দিয়ে দে। আমরা কিন্তু সবার প্রত্যেকটা একজনের প্রত্যেকটা মেল আইডি খুলে রাখছি। তখন কিন্তু মেল আইডি কারো ছিল না, তখন টেপ রেকর্ডার ছিল, হাতে নিউজ করা লাগতো, যার কারণে তখন একটা শিক্ষার একটা চর্চা ছিল। একজন নিউজ এডিটর সে একটা নিউজের হচ্ছে হেড তৈরি করতো, কিভাবে করতে হতো না করতে হতো। আজকে সে হেডটা নাই, আমরা সব কপি কারক হিসাবে চলে গেছি। তো আমার মনে হয় আজকে সেই জায়গাটা থেকে আমরা যদি পূর্বের দিকে তাকিয়ে আজকে যখন আমরা পুনরায় সেই জিনিসটাকে যদি চর্চার দিকে নিয়ে আসি, আমরা যদি সন্ধ্যাকালীন সময় কোনো এক জায়গায় বসে একত্রিত হয়ে চার ফাঁকে যদি এইসব বিষয়ে যদি আমরা আলোচনা করে থাকি, তাহলে একজন সাংবাদিক তার সাংবাদিকতা পেশায় অনেক অগ্রসর হয়ে যাবে। আজকে দিনাজপুরের প্রেক্ষাপটেই বলি আমি, দিনাজপুরের প্রেক্ষাপটে আনাচে কানাচে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে। কিন্তু বর্তমান সাংবাদিকদেরকে যদি বলা হয় ভাই ওইদিকে যাব, আমি কি করব, আমার তো রুজির বিষয় আছে, যার কারণে সেই জায়গাটাতে দৃষ্টিকোণ থেকে চিন্তা করে আমরা যারা সম্পাদক আছে তারা আমরা একটা সংবাদকর্মীকে মূল্যায়নও করি না ঠিকমতো, যে তার যে সে যে চলবে বা তার যে একটা সংসার আছে বা কি আছে সেই ধরনের কোনো চিন্তাধারায় নেই। যার কারণে আজকে সাংবাদিকতা অনেক দূরত্ব চলে গেছে। নামে শুধু সাংবাদিক মহান পেশা, কিন্তু আসলে এই মহান পেশার মর্যাদা যারা আমরা পত্রিকার সম্পাদক আছি তারাই মহান সাংবাদিকদের মানে মান সম্মান হচ্ছে সম্মত মর্যাদার যে মানে লোকালয়ে যে আছে সেই সম্মানটুকু আমরা তাদেরকে দিতে পারতেছি না। বিধায় আজকে সাংবাদিকের যে সাংবাদিকতার যে চর্চা আছে সেই চর্চাটা থেকে অনেক দূরে চলে গেছে। তা আমার মনে হয় যে সবকিছুর মূলে যদি আমরা আবার পুনরায় বসে যদি আলোচনা করি বা আমাদের যদি জানার ইচ্ছা থাকে, তাহলে আমরা একত্রিত হয়ে বসে আমরা সেই জিনিসটা আলোচনার সাপেক্ষে যে জিনিসটা জানতে পারে, নতুন কিছু জানতে পারে, নতুন সম্ভাবনাময় কিছু জিনিস উদ্ভাবন করতে পারি। হ্যাঁ, বর্তমানে দিনাজপুরে যেরকম চলতেছে যে আমরা শুধু ধান চাল লিচুতে ভরপুর জেলা আমাদের দিনাজপুর বলে থাকি, আসলে তা না। দিনাজপুরে এমন একটা জেলা যে এই জেলা গোটা বাংলাদেশের মধ্যে এমন কোনো জিনিস নাই যে এই জেলায়, কিন্তু আমরা সেই দিকে আসলে কেউ ঘুরেও থাকে। লিচু চলে গেল, এখন আম চলে আসছে, এই রাসেল ভাইপার দিয়ে সবাই অনেক কিছু বলতেছে, কিন্তু আমার মনে হয় যে দিনাজপুর এমন একটি জেলা যে এখানে রাসেল ভাইপারের কোনো মানে ভয়ঙ্কর কোনো কিছু সম্ভাবনার দিক আমি দেখতেছি না। কারণ এই জিনিসগুলো আমাদের অনেক আগে আমরা দেখেছি, এই ধরনের সাপগুলাকে, যেগুলাকে যদি কেউ কোনো কিছু দিয়ে যদি না আঘাত করে থাকে তাহলে এই সাপগুলা কোনোদিন কাউকে আক্রমণ করে না। তাহলে এটা নিয়ে বিচলিত হওয়ারও কোনো কারণ দেখি না আমি। তারপর আমাদের এই যে নিউজ করার ক্ষেত্রে যদি আমরা সিনিয়রদের কাছে যদি শরণাপন্ন হয়ে যাই, আমরা যদি বসি, আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা সেদিক থেকে আরো অনেক অগ্রসর হয়ে যাব। আজকে আম নিয়ে একটা সম্ভাবনাময় আছে,
আম নিয়ে যদি আমরা কোনো কিছু লেখালেখি করতাম, তাহলে আমাদের এই অঞ্চলে আমের অনেকটা হয়তো ভুট্টা চলে গেল কিছুদিন আগে, তারপর ধানের ক্ষতিগ্রস্ত হয়, যে আলুর যে বাম্পার ফলন, আলুতে কৃষক কতটুকু লাভ হলো, যারা কোলেস্টোরেল যারা করছে তারা কতটুকু লাভবান হলো। আমরা যদি এই দিকগুলো যদি তুলে ধরি সাংবাদিকতা, তাহলে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে যেরকম উপকৃত হবে, একটা সাংবাদিকতা তেমনি ভাবে উপকৃত হবে, যে এই জিনিসটাকে এই বছর মধ্যে ডেভেলপের পাশাপাশি এখানে দুর্নীতিগ্রস্ত আছে, আমরা সেই দিকগুলো যদি তাকে যদি আমরা যারা দুর্নীতি করতেছে তাদেরকে যদি আমরা বলি যে ভাই এই জিনিসটা দুর্নীতির দিকে যাচ্ছে, আমরা একটু সচেতন হই, তাহলে সেই দুর্নীতি মুক্ত দিনাজপুরও হতে পারে। কিন্তু আসলে আমরা নিজেরাই যদি সচেতন না হই, আমাদের সিনিয়ররা তারা বসে না, সব ব্যস্ত, এখন আমরা কোথায় বলবো? যার কারণে আজকে আমি মনে হয় আমরা যে এটা সূচনা করলাম, এই সূচনাটা যদি আমরা অব্যাহত ধরে রাখতে পারি, তাহলে সাংবাদিকতার যে একটা মর্যাদা আছে, একটা যে পূর্ণ মান আছে, তাহলে মর্যাদাপূর্ণ একটা মান সাংবাদিকতা চলে আসবে যদি আমরা এই আলোচনাটা যদি প্রতিনিয়ত ধরে রাখতে পারি। আজকে এখানে বসলাম, কালকে আরেক জায়গায় বসলাম, বসে যদি আমরা ঘন্টাখানেক আলোচনা করি, তাহলে সাংবাদিকতার সেই সাংবাদিকের মান ফিরে আসবে। তবে এই আলোচনাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি আজকের উপস্থাপককে বিশেষভাবে অনুরোধ করতেছি। অনেক ধন্যবাদ রেজাউল ভাইকে। আমি এখন কিছু জানতে চাইবো, সেটা হচ্ছে রেজাউল ভাই আচ্ছা কি কি ডিসকাস করলেন আমাদের সাথে, সাংবাদিকতার এই যে বর্তমান যে পরিস্থিতি, কপি পেস্ট এগুলো আলোচনা করলেন। আমাদের অভিভাবকদের সাথে আমাদের যোগাযোগ হয় না, আমরা এক জায়গায় বসতে পারি না, তিনি এই দিকগুলো খুব সুন্দর করে আলোচনা করলেন। একটা নিউজ নিয়ে যত আলোচনা হবে, সমালোচনা হবে, বসবো অভিভাবকদের সাথে, বড় সিনিয়র সাংবাদিকদের সাথে, বড় ভাইদের সাথে, তত বেশি দক্ষতা বাড়বে, এটাই উনি বোঝাতে চেয়েছেন। এবং আবার রাইসান ভাইপার নিয়েও কথা বলেছেন। আসলে ওনারা যেহেতু একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, তাদের তৃণমূল অঞ্চলে চলাফেরা, এই সর্প বিষয়ে তারা অভিজ্ঞ। আই থিঙ্ক দ্যাট এখন আমি যেটা কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমি জনাব আকাশের সাথে কথা বলতে চাইছি। আপনি তো একটা পত্রিকার সাথে আছেন, স্থানীয় পত্রিকা যেটার নাম দৈনিক পথচলা। তো আমি জানতে চাইছিলাম আপনার কাছে, আমাদের অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি, আপনি তো বিজ্ঞাপন বিভাগটাও দেখেন তাই না? এই যে বিজ্ঞাপন বিভাগ, এই বিজ্ঞাপন বিভাগে যারা কর্মরত আছে, যারা তৃণমূল পর্যায়ে গিয়ে বিভিন্ন জায়গা থেকে বিজ্ঞাপনগুলো সংগ্রহ করে আনছে, তো আপনার পত্রিকায় আপনি কিভাবে তাদেরকে দেখছেন, এবং এই বিষয়ে যদি কিছু বলবার থাকে, জানানোর থাকে, সেই বিষয়গুলোই আমি উপস্থাপন করার জন্য আকাশ ভাইকে অনুরোধ করছি। শারমিনা বা, আমি মনে হয় আপনাকে একটু সহযোগিতা করি, সেটা হলো যে আমরা যারা এখানে আছি তাদের মধ্যে কিন্তু সবচেয়ে তরুণ কিন্তু আকাশ। হ্যাঁ, তো তরুণের ভাবনা, এই সময় সাংবাদিকতা নিয়ে তরুণের ভাবনা কি, তরুণরা কেমনভাবে দেখছে আমাদেরকে, পাশাপাশি আমরা এটাও একটু তার কাছে জানতে চাবো, যে সে যেন আমাদের সামনে এরকম একটু উপস্থাপন করে যে আমাদেরকে নিয়ে আসলে তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, এটা তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা তরুণরা আমাদেরকে কিভাবে নিচ্ছি। অবশ্যই আপনি সেটা উপস্থাপন করেন। আর আমি যেটা একটু প্রশ্ন রেখেছিলাম, এই বিষয়ে যদি আমাদেরকে জানান, যারা সাংবাদিকতা পেশায় আসতে চাইছে তারাও জানতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ তনুজা শারমিন তনু আপাকে তার এই আমাকে একটু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আজকে আমি খুবই আনন্দিত এ কারণেই যে আমার আশেপাশে যারা রয়েছে তারা সবাই আমার সিনিয়র, একমাত্র জুনিয়র হিসাবে আমি এখানে রয়েছি। আমাকে তারা মূল্যায়ন করেছে, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বসময় যেটা জানা যাচ্ছে যে আমরা তরুণরা অনেক পিছিয়ে পড়েছি, তারও একটা কারণ আছে। সেটা হলো যে আমরা সাংবাদিকতা করছি, আসলে সাংবাদিকতা কোথায় করছি? আজকাল অ্যান্ড্রয়েড সেটের মর্যাদা বেশি বাড়ে গেছে। আজকাল যদি সাংবাদিকতা আমরা দেখি, তাহলে দেখি কেউ একজন মোবাইলে ছবি তুলে পোস্ট করে দিচ্ছে, আর নিচে ক্যাপশন দিয়ে লিখতেছে সে সাংবাদিকতা। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমি সেদিক দিয়ে যাব না। আমি জাস্ট আমার ঘটনা দিয়ে শুরু করতে চাই। আমি সর্বপ্রথম 2007 সালে এসএসসি পরীক্ষার পরে কলেজে যখন ভর্তি হই, তখন সাংবাদিকতা শুরু করি। তো তখন বিষয়টা এমন ছিল যে আমি কলেজ ছুটি হওয়ার পরে, কলেজ থেকে আসার পরেই বই খাতা রাখে, খাওয়া দাওয়া সারে চলে আসতাম শহরে পত্রিকা অফিসে। এবং পত্রিকা অফিসে আসেই হলো আমার শ্রদ্ধেয় যিনি গুরুজন ছিল,
যিনি হলো যার কাছে আমার শিক্ষা নেওয়া, তাদের কাছে বসতাম, তাদের কাছে কাজকর্মগুলো দেখতাম। তারা তখন আমার মনে আছে স্পষ্ট, তারা তখন রেডিও থেকে খবর শুনে খবর লিখতো। সোটা বিষয়টা ছিল সোটা, একটি খবর বারবার রিপিট করে শোনা, সেই শিক্ষাটাও আমি পেয়েছি। আমি শিক্ষাটা পেয়েছি এই জন্যই যে আমি হলো আমার বাসা কিন্তু এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। সেটা হলো যে মেডিকেলের খদমাতপুর মিস্ত্রি পাড়া বলে, অন্তত গ্রাম অঞ্চল। আমি সেখান থেকে ছুটে আসতাম, সাইকেল ছিল না, পায়ে হেঁটে আমি হলো 2 কিলো আসে অফিসে বসতাম, তাদের কাজকর্মগুলো দেখতাম। এটা আমার মনে একটা শিক্ষা ছিল, জানার বিষয় ছিল। এখনকার বিষয় যেটা হচ্ছে, এখন যারা নবীন সাংবাদিকরা রয়েছে তাদের মধ্যে এই জিনিসগুলো দেখা যায় না। তারা কোনো একটা প্রোগ্রাম চলতেছে, সরকারি প্রোগ্রাম, বেসরকারি প্রোগ্রাম, হ্যাঁ, কোনো একটা অনুষ্ঠান দেখা যাচ্ছে যে ছবি তুলে আসে, যদি জানা যায় তো ওই ঢাকার কোনো এক পত্রিকা বা কোনো এক লোকাল পত্রিকার প্রতিনিধি হিসাবে পরিচয় দেয়। তো এটাতে আবার ফির আমাদের, আমি দেখছি খুব কাছ থেকেই দেখছি, এটাতে আবার আমার সিনিয়র বা আমার জুনিয়র যারা আছে, যারা হলো পেশাদার সাংবাদিক হিসাবে নিয়োজিত, তারা হলো একটু ভিন্ন চোখেই দেখে। তারা দেখে মনে করে যে এটা আবার নতুন, আবার আমরাই হলো যে অবস্থায় আছি, এটা আবার নতুন কে আসলো। তো আসলে নতুনদেরকে আমরাও যারা সিনিয়র আছি তারাও মানে সুযোগ দিতে চাই না, এমন একটা বিষয়ে পড়ে গেছে। এটা কিন্তু সত্য কথা, এটা বাস্তব, আমি খুব কাছ থেকে দেখেছি। তো সব মিলে সব জায়গাতেই সমস্যা আছে। তরুণরা যারা আছে তারা মিশতে পারে না বড় ভাইদের সাথে, সিনিয়র ভাইদের সাথে। আর যারা সিনিয়র ভাই আছে তাদেরও, যারা বয়স হয়ে গেছে তারাও এখন সব কিছু মিলে সময় পায় না, বা আমাদের নতুনকে হলে অ্যাকসেপ্ট করতে পারে না। এখন আমাদেরও অনেক দোষ ত্রুটি থাকতে পারে। তো আমি সব কিছু মিলে বলবো যে আমাদের একটা গেভিং তো আছে, যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো হলো সমন্বয় করতে হবে, তরুণদেরকেও সমন্বয় করতে হবে, এবং আমাদের যেগুলো সিনিয়র সাংবাদিক আছে তাদেরকেও সমন্বয় করতে হবে। সমন্বয় না করলে আমরা তরুণরাও ভালো করতে পারবো না, আর তরুণরাও ভালো কিছু শিখতেও পারবো না। তো এখানে আমি জায়গাটাতে রাখতে চাই যে তরুণরা অবশ্যই তাদের সর্বোচ্চ দিয়ে, যারা আমাদের সিনিয়রিটি আছে তাদের কাছ থেকে কিছু নিবে, ক্যাচ করার চিন্তা ভাবনা করবে, তাদেরকে সব কিছু বিশেষণ দিয়ে হলেও তাদের কাছ থেকে জ্ঞানটা অর্জন করতে হবে। আর সর্বসময় তরুণপা যে কথাটা বলছে যে আমাদের বিজ্ঞাপন বিভাগ, আসলে দিনাজপুরের লোকাল পত্রিকাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমরা আজকাল দেখি যে বিজ্ঞাপনের কণ্ঠাসা হয়ে পড়েছি, বিজ্ঞাপনের ঠেলা ছেঁচড়া অবস্থা এমনভাবে আছে যে আজকাল হকারকে আর বিজ্ঞাপন দাতাকে আর সাংবাদিককে বোঝা যায় না। আগে একটা সেক্টর ভাগ ছিল যে বিজ্ঞাপনের জন্য যারা কাজ করবে তারা শুধু বিজ্ঞাপনেই নিবে। হ্যাঁ, আমি দেখছি যে এখানে একটা লোকাল পত্রিকা রয়েছে, সেটাতে হলো আমার সেই সময় হারুন ভাই নামে একজন ছিল, সে শুধু বিজ্ঞাপনের জন্যই নিয়োজিত। হ্যাঁ, ওইখানে যদি সাংবাদিকও বসে থাকতো, আমি দেখছি অফিসটাতে যায়, যদি সাংবাদিকও বসে থাকতো বিজ্ঞাপন দিতে আসে, ওনার সঙ্গে কথা বলেন। এখন কিন্তু সেই জায়গাটা আর নাই, সেটা জায়গাটা হলো নষ্ট করে ফেলছি। এখন আমাদের পিয়ন বলেন আর হলো আমাদের হকার বলেন, ওই আসে হলো একটা পত্রিকা অফিসের একটা যে কোনো একটা জিডি কপি হোক আর হলো নিয়োগ বিজ্ঞপ্তি হোক, নিয়ে আসে বলতেছে যে ভাই এটা ছাপাই দিয়ে। এখন পত্রিকা চালাতে গেলে কিন্তু আমাদের হলো হকার লাগে, পত্রিকা চালাতে গেলে পিয়ন লাগে, পত্রিকা চালাতে গেলে সাংবাদিক লাগে, কারো কথাই ফেলা যায় না। তবে আমরা একটা নিয়মের মধ্যে নাই, এটা হলো বাস্তব, এটা হলো বাস্তবতা। তো আমি আশা রাখি যে আমরা একদিন অবশ্যই সচ্ছল হব, আমাদের বিষয়গুলো অবশ্যই একদিন খোলাসা হবে, আমাদের বিষয়গুলোতে অবশ্যই একদিন স্বচ্ছতা আসবে। বিজ্ঞাপনে যিনি কাজ করে তিনি বিজ্ঞাপনে কাজ করবে, যিনি সাংবাদিকতা করে তার সংবাদ পরিবেশনের মাধ্যমে দিয়ে তিনি উচ্চতায় উঠে পড়বে, আর যিনি সর্বস্তরে নিচু জায়গায় আছে তিনিও তার মেধা প্রকাশ করে সেই জায়গাটায় কাজ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এখানে সব সিনিয়র সাংবাদিকের মধ্যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। আমরা তরুণ সাংবাদিক আকাশের কাছ থেকে অনেক কিছু শুনলাম, জানলাম, এবং সে বাস্তব জীবনে মানে বাস্তবতার সাথে লড়াই করে সাংবাদিকতা করে আসছে, সে আমাদেরকে তার অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানাবে। আজকের মতো আমরা এখানেই শেষ করব। তার আগে আমি এমদাদুল হক মিলন ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ আমাকে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম
সুন্দর সুন্দর আলোচনা উঠে এসেছে। আমাদের দিনবন্ধুর সম্পাদক বেদাউল করিম সুন্দর আলোচনা তুলে ধরেছেন। আমাদের কী বলে তোফায়েল আহমেদ জুয়েল নিউমেশনে দিনাজপুর করেসপন্ডেন্ট, তিনি সুন্দর উপস্থাপন করেছেন। তরুণ সাংবাদিক আমাদের রিটন হোসেন আকাশ, তিনি একেবারে মানে এত সুন্দর অভিজ্ঞতা তুলে ধরেছেন যে সত্যিই আমি আজকের আলোচনায় খুব মুগ্ধ। তো যাই হোক, আমরা আসলে এমন একটা সময় এখন অতিক্রম করছি, সব কিছুতেই দুর্নীতি একটা আমাদের জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এই দুর্নীতিটা থেকে আসলে আমাদেরকে সবাইকে বেরিয়ে আসতে হবে। সম্প্রতি সময় আমরা পত্রপত্রিকা খুললেই দেখছি দুর্নীতির বড় বড় ঘটনা, এবং বড় বড় ব্যক্তিরাই রাঘব বড়াই এই দুর্নীতিগুলোর সঙ্গে জড়িত। সেই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসবো। আর আসলে মফস্বল সাংবাদিক, আমরা এখানে যারা আছি সবাই মফস্বল সাংবাদিক। মফস্বল সাংবাদিকতাটা কিন্তু একটু কষ্টের। আপনারা যারা রাজধানীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবেন তারা একজন একটা বিট করে, কিন্তু আমাদের যারা আমরা মফস্বলে কাজ করি আমরা ঝাড়ুদার থেকে চণ্ডীপাঠ, আত্মহত্যার খবরটা যেমন আমাদেরকে করতে হয়, ঠিক অনুরূপভাবে প্রধানমন্ত্রী যদি কোনো জনসভায় জেলায় আসে সেই খবরটা আমাদের কাভারেজ করতে হয়। তো যার কারণে আমাদের কিন্তু সব ক্ষেত্রে বিচরণ করতে হয়, এবং সব ক্ষেত্রে বিচরণ করতে গিয়ে আমরা দেখছি যে আমরা অনেক সময় খুব ভালো সময় পাই না, খুব ভালোভাবে চর্চা করতে পারি না। একটা সময় ছিল যখন আমরা যে সংবাদগুলো পড়তাম, এই সংবাদগুলো পড়ে কিনা আবার আমাদের বার্তা সম্পাদক বলতো তোমার সংবাদ তুমি পড়ছো কিনা, আমরা কিন্তু এভাবে পড়তাম। আমরা কিন্তু সেলিম আমার যে শিক্ষা মানে সাংবাদিকতার গুরু সেলিম ভাই, তার কাছ থেকে কিন্তু আমরা এভাবে শিক্ষা পেয়েছি। তিনি বলতো যে আমি যে নিউজটা তোমার ঠিক করে দিলাম কালকে কিন্তু পড়বা। এখন তো সাংবাদিকতা খুব সহজ হয়ে গেছে, কম্পিউটার নিয়ে বসতেছি, টাইপ করতেছি, বা একটা কপি পেস্ট নিয়ে নিচ্ছি, বা কারো একটা নিউজ নিয়ে ঠিকঠাক করে পাঠিয়ে দিচ্ছি। যে একটা সময় ছিল যখন হাতে লিখতে হতো, এই ফ্যাক্স পাঠানোর জন্য TNT-তে দৌড় দিতে হতো, টেলিফোনে যোগাযোগ করতে হতো। যোগাযোগ ব্যবস্থাগুলো কিন্তু এত সহজ ছিল না। তখন কিন্তু আমরা সংবাদ খুঁজে বেড়াতাম, আমরা সংবাদের জিনিস করতাম যে সংবাদ কোথায় পাবো, সংবাদ কোথায় পাবো। এখন এমন একটা সময় চলে এসেছে, এত সংবাদ। এখন আমরা বলছি, আগে বলতাম যে সংবাদ প্রকাশ করো, এখন আমরা উল্টা বলি সংবাদ ঢুকাও। কারণ যার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে, সেই কিন্তু এখন সাংবাদিক। অবস্থাটা কিন্তু এরকম একটা অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকেও আমাদেরকে সাংবাদিকতা করতে হবে, আমাদেরকে লিখতে হবে, আমাদেরকে জানান দিতে হবে, এবং সেই জন্য সবথেকে যেটা প্রয়োজন সেটা হলো প্রবীণদের সাথে নবীনদের আড্ডা, এবং নবীনদের সাথে প্রবীণদের আড্ডা, এবং এভাবে এই যে আজকে যেরকম আমরা মিলিত হয়েছি আড্ডায়, এরকম আসলে আমরা কিন্তু আজকে এটি হয়তো ফেসবুকে লাইভ চলছে, একটি চ্যানেল লাইভ চলছে, এটি কিন্তু আসলে লাইভ, আমরা লাইভ বলবো না, আমরা কিন্তু বলবো যে আমরা আসলে আজকে আড্ডায় মিলিত হয়েছি, এবং এই আড্ডাটা আমরা কবে করছি শেষ এটা কিন্তু আমরা কেউ জানি না। তো এত সুন্দর একটি আড্ডার আয়োজন যে চ্যানেলটি করে দিয়েছে তাকে মানে সেই চ্যানেল এনকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই সুন্দর আয়োজন করে দিয়েছে। আমি আগামী দিনে হয়তো আমরা আরও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এবং সুন্দর এই আড্ডার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে শানিত করব, আমাদের পরিধিকে বাড়াবো, এবং এতে করে যে জিনিসটা হবে সেটা হলো যে আমরা দিন শেষে অন্তত একে অপরের বিষয়টা জানতে পারবো যে আমরা কেমন আছি, শারীরিক খোঁজ খবরটা নিতে পারবো। হ্যাঁ, যে এই যে একটা বিষয়, এই যে একটা বন্ধন তৈরি হওয়া, এই আড্ডাগুলো একটি বন্ধন তৈরি করবে। অনেক সমস্যা আমরা আরও সামনে তুলে ধরতে পারবো। আজকে আমরা প্রথম আলোচনা করলাম, হয়তো আলোচনার মাধ্যমে অনেক এলোমেলো কিছু চলে এসেছে, সামনে হয়তো আমরা আরও গুছানো কথাবার্তা বলতে পারবো। এই মাধ্যমে আমাদের জ্ঞান, এই যে আজকে যে জ্ঞান চর্চাটা করলাম, এই জ্ঞান চর্চাটা অব্যাহত থাকবে। এই বলে আমি আমার উপস্থাপকের কাছে ফিরে যাচ্ছি। উনি আবার একটু সুন্দর করে একটি মেসেজ দিয়ে হয়তো আগামী দিনে আমরা আবার কীভাবে মিলিত হবে এরকম একটি মেসেজ দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করবেন বলে আমরা প্রত্যাশা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে আমাদের ফেসবুক লাইভে এবং চ্যানেলটিতে যারা সম্পৃক্ত রয়েছেন, যারা দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ফিরে আসবো আগামী দিনে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ চ্যানেল এনকে।